Okay, fine. I think we are live now. So, hello everyone, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু চেক করে নিব, দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, লাইভ নাও। সো, hello everyone, আসসালামু আলাইকুম। আমার কথা করে নিব, দেন আমরা আমাদের ক্লাসটা। হ্যাঁ, ঠিক আছে। I think everything is crystal clear and we are good to go. So, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আর তোমরা জয়েন করে ফেলো যারা যারা জয়েন করেছো। আজকে অলরেডি আমাদের প্রায় সি প্রোগ্রামিং এর উপর এটা 6 নাম্বার ক্লাস, হোপফুলি ইফ নট মিস্টেকেন। অ্যান্ড 6 নম্বর ক্লাসের পর আমরা ডিরেক্ট কালকে থেকে নেক্সট ক্লাস থেকে একদম সি প্রোগ্রামিংয়ের ভেতরে চলে যাব, যে কীভাবে ভ্যারিয়েবল ডিফাইন করতে হয়, সি প্রোগ্রামের স্ট্রাকচার কীভাবে হয়, সি প্রোগ্রাম কীভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা সি প্রোগ্রামের বেশ কিছু জিনিস এর ইনিশিয়াল যেগুলো দরকার ছিল, ফ্লোচার্ট থেকে শুরু করে অ্যালগরিদম থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন ধরনের ট্রান্সলেটর, যে অনুবাদক প্রোগ্রামগুলো এবং বিভিন্ন জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো নিয়ে কথা বলেছি। সো এগুলো নিয়ে আর কথা না বাড়িয়ে আমরা আজকে ডিরেক্টলি আরও কিছু ল্যাঙ্গুয়েজ দেখে ফেলবো। কিছু ল্যাঙ্গুয়েজ দেখে ফাইনালি আমরা আমাদের সি প্রোগ্রামে জাম্প করব। অ্যান্ড তোমাদের জন্য যেহেতু এই কোর্সটা টোটালি একদম ডেপথে গিয়ে আলোচনা করা হবে সব কিছুর, যার কারণে আমরা অলরেডি লাস্ট ক্লাসে লসাগুর ফ্লোচার্টটা দেখাই দিয়েছিলাম। আমরা গসাগু সহ আরও কয়েকটা ফ্লোচার্ট আমি ভিডিও রেকর্ড করে রাখছি, এটা এই তোমাদের জন্য আমি সেই ভিডিওগুলো দিয়ে দিব, ঠিক আছে, ক্লাসের বাইরে, সো দ্যাট আমরা ক্লাসটা আগায় নিতে পারি। যেটার জন্য গতকালকে আমি রেকর্ডিং করতে বসছিলাম, সো মনে করছিলাম যে রেকর্ডিংটাই ক্লাসের মধ্যে দিয়ে দিব, বাট পরে আবার চিন্তা করলাম যে ঠিক আছে রেকর্ডিংটা একটু সাজায় তারপর দিব, যার কারণে গতকালকে ক্লাসটা আমাদের হয়তো একটু মিস গিয়েছে। সো যাই হোক, তোমরা যারা এখনও জয়েন করো না জয়েন করে ফেলো। আমি দেখি কারা কারা জয়েন করেছো, অ্যান্ড দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো আশা করতে পারছি। সো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আর কেউ কি জয়েন করেছো কিনা সেটাও একটু আমি দেখে ফেলি। ঠিক আছে, ওকে। তো লাস্ট ক্লাসে আমরা ঠিক এই জায়গাটার মধ্যে ছিলাম যে দুইটা ধনাত্মক সংখ্যার লসাগু বের করা লাগে, লসাগুটা কিভাবে বের করে সেই জিনিসটা আমরা দেখতেছিলাম। এবং আসলে সিস্টেমটা একটু ছোট করে রিক্যাপ করে নিই। দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হয়, সেই দুইটার সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা চিন্তা করি যে বড় সংখ্যাটা কোনটা, সেই বড় সংখ্যাটা দিয়ে আমরা নিজেকে, তাকে এবং তার যে ছোট সংখ্যা আছে তাদেরকে ভাগ করার চেষ্টা করি। যদি দুইটাই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ বড় সংখ্যাটাই আমার লসাগু। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় বা নিঃশেষে ভাগ না যায়, তখন সেগুলোকে আমরা বা সেই সংখ্যাটাকে আমরা একটা একটা করে বাড়াইতে থাকি, এক এক করে বাড়াইতে থাকি। এমন একটা সংখ্যায় যাই যে সংখ্যাটা দিয়ে দুইটা সংখ্যাই, বড় সংখ্যাটা এবং ছোট সংখ্যাটা, দুইটা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের লসাগু। সো হোপফুলি এটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। এবং আজকের বা গত ক্লাসের পর আর এই ধরনের সমস্যা লসাগুতে তুমি নিজে এখন নিজে বানাইতে পারবা, নিজে বানাইতে পারবা। দুটো সংখ্যা ইনপুট নিচ্ছি, বড়টা চুজ করতেছি, বড়টা দিয়ে অন্য সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করতেছি বা নিজেকে ভাগ করার চেষ্টা করতেছি, দেখতেছি ভাগফলটা শূন্য কিনা, আবার যদি হ্যাঁ হয় তাহলে আবার অন্য সংখ্যাটা দিয়ে ভাগ করার চেষ্টা করতেছি, যদি দেখি ভাগফল শূন্য, ভাগশেষ শূন্য, তাহলে ওইটাই হচ্ছে আমাদের লসাগু। আর যদি শূন্য না হয় তখন আমরা এক এক করে বাড়াইতে থাকি, এক এক করে বাড়াইতে থাকি, বাড়াইয়ে আবার চেক করি, আগের জায়গায় যাই, আগের জায়গায় যাই, আগের জায়গায় যাই, যতক্ষণ না পর্যন্ত দুইটাই নিঃশেষে বিভাজ্য হচ্ছে। দুইটা নিঃশেষে বিভাজ্য হলে আমাদের লসাগুটা হচ্ছে সেই সংখ্যাটা। সিম্পল, একদম সিম্পল। এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে, আমি তোমাদের জন্য আরো কয়েকটা ঠিক করেছিলাম যে কোন কোন ফ্লোচার্ট অ্যালগরিদম আমি দেখাই দিব। যেমন একটা প্রাইম সংখ্যা কিনা, নাম্বার কিনা সেটা বের করার, গসাগু বের করার। তারপর আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দ্বিঘাতী ইকুয়েশন। এই ইকুয়েশনটার মূল বা অ্যান্সারটা বের করা, এক্স এর মান বের করার যে ফ্লোচার্ট আছে সেটা দেখাই দিব বলছিলাম, বাট আমাদের আপাতত দরকার নেই। আমরা ওগুলো হচ্ছে ভিডিও আকারে দিয়ে দিব এই কোর্সের বাইরে, তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওগুলো, সো দ্যাট তোমরা সেটা ম্যাপ করাইতে পারো। আজকে আমরা
আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। যেমন প্রথমত সি নিয়ে আলোচনা করি। সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মোস্ট কমন এবং সবচেয়ে মানে বুঝতে সহজ, এবং তুমি প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেই লজিকটা বোঝার জন্য সি হচ্ছে বেস্ট ল্যাঙ্গুয়েজ। পাশাপাশি অনেকে পাইথন ল্যাঙ্গুয়েজটা নিয়ে ইন্টারেস্টেড থাকো। তোমরা যারা ইউনিভার্সিটিতে চান্স পাবা সামনে, তোমাদের পাইথন শেখানো হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটিতে। পাইথনটা খুবই সহজে বোঝা যায় এবং অনেক বড় বড় কাজ সহজে কম কোড লিখে করে ফেলা যায়। তো ওই জন্য অনেকে পাইথনকে পছন্দ করে। পাইথন বুঝতেও সহজ। বাট আমরা কেন সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতেছি, বা আমাদের বইয়ে কেন সি প্রোগ্রামিং আছে? তোমাদের এইচএসসিতে সি প্রোগ্রামিং, আমার বইয়েটা যদি তুমি যাও ফার্স্ট ইয়ারে তোমাদেরকে সি প্লাস প্লাস পড়ানো হবে। তো এখানে সি পড়লা, বইটা ফার্স্ট ইয়ারে সি প্লাস প্লাস পড়লা, এরপর জাভা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হলো। তো এখন কথা হচ্ছে ভাই পাইথন শিখবো নাকি সি শিখবো? যেহেতু সি তোমাদের সিলেবাসে আছে, এইচএসসিতে আছে, তো সি শেখাটাই বেটার। আরেকটা রিজন হচ্ছে সি শিখলে তুমি প্রোগ্রামিং কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি কোন লজিকটা কিভাবে বানানো হয়েছে, এই কাজটা কেন এভাবে করা হয়েছে, সেই লজিকটা বুঝতে পারবা। পাইথনে যেমন একটা কথা বললেই হয়ে যায়, বাট সিতে সেই জিনিসটা কিভাবে হইলো তোমাকে একটু ডিটেইলসে বা একটু ঘুরায় লজিকটা বুঝে তারপর করতে হয় কোডটা। সো এই জন্য সি প্রোগ্রামিংটা অনেকে বেশি পছন্দ করে। যারা প্রথম প্রথম নতুন নতুন প্রোগ্রামিং শিখে তাদেরকে বলা হয় তোমরা সি দিয়ে শিখবা, তোমরা সি দিয়ে শিখবা। কেন? কারণ সি দিয়ে তুমি যদি প্রোগ্রামিং করো বা কোড করো, সেই কোডটার লজিকটা তোমাকে বুঝে বুঝে করতে হবে, অনেক বেশি ডিটেলস আছে, বোঝার অনেক জিনিসপত্র আছে, যার কারণে সি দিয়ে শুরু করা হয়। তো সি মেইনলি শুরু হয়েছিল ডেনিস রিচির মাধ্যমে। তোমরা হয়তো যারা ইন্টারে বা ইউনিভার্সিটিতে উঠে সি পড়বা বা সি নিয়ে আরো অনেক বড় বড় বই পড়বা, তারা ডেনিস রিচির একটা বই আছে, সেই বইটা পড়বা, দি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যিনি সি ভাষাটা আবিষ্কার করছে। তো উনি সি ভাষাটা কেন আবিষ্কার করছে? মেইনলি উনি চাচ্ছিল একটা অপারেটিং সিস্টেম বানাইতে, ইউনিক্স অপারেটিং সিস্টেম। তোমরা উইন্ডোজ চালাও না, মোবাইলে কম্পিউটারে উইন্ডোজ চালাও, তারপর মোবাইলে হচ্ছে তোমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালাও, বা কেউ আইফোনে হচ্ছে আইওএস চালাও, আইফোনের যে অপারেটিং সিস্টেম। ম্যাকবুকে আমরা ম্যাক ওএস চালাই, তারপর আইপ্যাডে আমরা আইপ্যাড ওএস অপারেটিং সিস্টেম চালাই, তারপর তোমরা টিভিতে টিভি ওএস চালাও, তারপর তোমরা তোমাদের বিভিন্ন ল্যাপটপে তোমরা উবুন্টু, লিনাক্স বেসড যে কার্নেলগুলো আছে সেই ডিস্ট্রিবিউশনগুলো ইউজ করো, সেটাও এক ধরনের অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এই যে আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করি, অপারেটিং সিস্টেম জিনিসটা কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যেই সফটওয়্যারটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কানেক্ট করে, যেটার উপর বসে অন্য সফটওয়্যারগুলো চলতে পারে। যেমন সাপোজ ফর এক্সাম্পল আমি তোমাদের যদি বোঝাই, তোমার কাছে র্যাম আছে, তো একটাই, ঠিক না? র্যাম কি অনেকগুলো? র্যাম তো একটা। তোমার কাছে প্রসেসরও তো একটাই। এখন তো ডুয়াল কোর প্রসেসর আছে, অক্টা কোর প্রসেসর আছে, ঠিক না? এখন অনেক বেশি প্রসেসর আছে একটা কম্পিউটারে, অনেক বেশি বলতে 4টা 2টা 8টা সর্বোচ্চ অক্টা কোর প্রসেসর, 8টা প্রসেসর কোর দিয়ে যে প্রসেসরটা হয়। এখন তোমার কাছে প্রসেসর তো একটা, বাট ওই একটা প্রসেসরে চিন্তা করো তো কতগুলো জিনিস চলতেছে। তুমি একবার ফেসবুক চালাচ্ছ, তুমি একবার ইউটিউব চালাচ্ছ, তুমি একবার মেসেঞ্জার অন করতেছো, তুমি একবার গেম খেলতেছো, তুমি আবার পেছনে ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতেছো, তোমার পেছনে কিছু ক্যালকুলেশন হচ্ছে, মোবাইল চলতেছে, স্ক্রিন চলতেছে, স্ক্রিনে বিভিন্ন ধরনের ডিসপ্লের চেঞ্জ হচ্ছে, ভিতরে অনেক ক্যালকুলেশন চলতেছে। এই যে এতগুলো জিনিস ভেতরে চলে, এগুলো চলে কিভাবে? এগুলো চলার জন্য তো প্রসেসরকে লাগবে, ঠিক না? কিন্তু একসাথে কিভাবে চলে? প্রসেসর তো একটা। এই জিনিসগুলো ম্যানেজ করে কে? সফটওয়্যার, মানে অপারেটিং সিস্টেম। তোমার যে অ্যাপ্লিকেশন লেভেল সফটওয়্যারগুলো আছে এগুলোর সাথে হার্ডওয়্যারের একটা কম্বিনেশন করে দেয়। ফেসবুক গিয়ে অপারেটিং সিস্টেমকে বলে, এই আমার কিন্তু এখন র্যাম লাগবে। অপারেটিং সিস্টেম করে র্যামের জন্য জায়গা ওকে দিয়ে দেয়। র্যামকে বলে, এই র্যাম, ওর জন্য কিন্তু এই জায়গাটা দরকার, আমাকে জায়গা দাও। তো আমাদের যে সফটওয়্যারগুলো থাকে, উপরে যে সফটওয়্যারগুলো আছে, আমি যেই সফটওয়্যারটা চালাচ্ছি, রাইটিং টুল সফটওয়্যার, এটা কিন্তু অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। অপারেটিং সিস্টেম হচ্ছে পুরো জিনিসটাকে রান করতেছে, সে হচ্ছে মধ্যস্থতাকারী। আমাদের এই সফটওয়্যার গিয়ে অপারেটিং সিস্টেমকে বলছে, আমার কিন্তু র্যামে জায়গা লাগবে, আমার কিন্তু এই হার্ডওয়্যারটা লাগবে, ঠিক আছে, আমার কিন্তু এই পোর্টটা লাগবে। তখন অপারেটিং সিস্টেম সেই জিনিসগুলো ম্যানেজ করে দেয়। এই অপারেটিং সিস্টেম বানানোর জন্য ইউনিক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে, ওই ইউনিক্স অপারেটিং সিস্টেম বানানোর জন্য সে অনেক গবেষণা করতেছিল। তারপর সে 1970 সালে গিয়ে এই সি প্রোগ্রামটা আবিষ্কার করে বা সি ভাষাটা আবিষ্কার করে।
মেইনলি সি ভাষারও ব্যাখ্যা মানে ইতিহাস আছে। নামটা সি কেন হইল, সি কেন হইলো? এটা তো এও হইতে পারতো ভাই, বিও হইতে পারতো, ডিও হইতে পারতো, সি কেন হয়েছে এটার ব্যাখ্যা আছে। তোমরা এই সি ভাষার আগেও আরেকটা ভাষা ছিল যেটাকে বলা হয়তো বি ভাষা। এখন বলবো ভাইয়া বি কেন আবার? কারণ ওই ভাষাটার নাম ছিল বেসিক 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা ওটার এক্সাক্ট নাম ছিল হচ্ছে বিসিপিএল। এক্সাক্ট নাম ছিল হচ্ছে বিসিপিএল, বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ওই ভাষাটাকে সংক্ষেপে বি বলা হইতো, ওই ভাষাটাকে সংক্ষেপে বি বলা হইতো। সো যেহেতু আগে একটা ভাষা ছিল বি ভাষা, এখন সে নতুন নাম দিল, বি এর পরে কি আসে? সি, এই জন্য সে নাম দিয়েছিল সি। সো আগে যে ভাষাটা ছিল সে ভাষাটা ছিল বি ভাষা, সেটাকে আমরা বি বলতে পারতাম, বি ভাষা। আমরা অন্য কালার ইউজ করি যেটা তোমরা স্পষ্ট দেখতে পারবা ভালো, সবুজ কালারটাই তো আছে, যাই হোক এটা ইউজ করি, বা ইয়েলো কালার ইউজ করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আগে যে ভাষা ছিল সেটা হচ্ছে বি ভাষা, এটাকে বলা হয়তো বিসিপিএল বা বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সংক্ষেপে এটার নাম দিয়েছিল বি ভাষা, যেহেতু নামটা শুরু হয়েছে বেসিক থেকে। এরপর সে যেহেতু আবিষ্কার করলো নতুন একটা ভাষা, আমাদের ডেনিস রিচি সাহেব, তিনি এটার নাম দিল সি ভাষা। ঠিক আছে, এবং এটা 1970 সালে দিল, এই ভাষাটা আবিষ্কার করলো 70 সালে, এবং তিনি যে বইটা লিখছিল সেটা 1978 সালে আসছিল। এই ইনফরমেশনগুলো হোপফুলি এখানে দেয়া আছে তোমাদের বইয়ে। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপর ওরাকল, এই ভাষাগুলো নিয়ে প্রত্যেকটা ভাষার সম্পর্কে ছোট ছোট কিছু ডিটেলস দেওয়া আছে। আমি সেখান থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো তোমাদের জন্য স্লাইডে দিয়ে দিছি। একদিন হয়তো আমি একটা পোস্টও করেছিলাম, ওই পোস্টের মধ্যে স্লাইডগুলো দেওয়া ছিল, আজকে আমি আপলোড করে দিব। এই স্লাইডগুলো থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আমি দাগাই দিব, ওই লাইনগুলো জাস্ট মনে রাখলেই হবে, এত কিছু মনে রাখার দরকার নাই। তো আমাদের ডেনিস রিচি সাহেব 1970 সালে বেল ল্যাবরেটরিতে, আমি একটা কালার, কোন কালার দিয়ে দেখানো যায় সেটা দেখি, এটা দিয়ে তোমাদের দেখাই দিই। বেল ল্যাবরেটরিতে তিনি এই সি ভাষাটাকে আবিষ্কার করছিলেন 1970 সালে। আবিষ্কার করছেন কোথায়? আবিষ্কার করছেন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। কে আবিষ্কার করেছেন? ডেনিস রিচি সাহেব আবিষ্কার করছেন। এবং কত সালে? 1970 সালে। সালগুলো ইম্পর্টেন্ট। কে আবিষ্কার করছে, কোথায় আবিষ্কার করছে? যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। কেন আবিষ্কার করছিল? উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল ইউনিক অপারেটিং সিস্টেমের কোড লেখার জন্য। তিনি একটা ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম বানাইতে চাচ্ছিলেন, সেই অপারেটিং সিস্টেমের জন্য কোড লিখতে চাইছে। তো কিভাবে লিখবে, কোন ভাষায় লিখবে? বেসিক বি ভাষায় লিখবে নাকি নতুন কোনো কিছু অ্যাড করা যেতে পারে কোড সহজ করার জন্য? তখন এটা চিন্তা করতে করতে সে একটা ভাষা আবিষ্কার করে ফেলছে। আর মেইনলি আমাদের অপারেটিং সিস্টেমের কাজেই, অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণের কাজে আমাদের সি ভাষাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম কন্ট্রোল করার জন্য। তোমরা যে অপারেটিং সিস্টেমগুলো দেখো নর্মালি সেই আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বেশিরভাগ অংশই সি দিয়ে তৈরি করা। আর এর পাশাপাশি আমাদের অ্যাসেম্বলি এবং উচ্চতর ভাষার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো সমন্বয় করার জন্য আমাদের মধ্যস্তরের ভাষা হিসাবে সিকে আমরা চিন্তা করতে পারি। দেখো কি বলছে, আমাদের দুই ধরনের ভাষা আছে। একটা হচ্ছে ভাই অ্যাসেম্বলি ভাষা, যেটা খুব লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজের উপরে। একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই দুইটার কম্বিনেশন হচ্ছে সি। এই জন্য সিকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। খুব লো না যে একদম মেশিন ডিপেন্ডেন্ট, একটা মেশিনের কোড অন্য মেশিনে চলে না। আমরা লো লেভেল প্রোগ্রামিং বা নিম্ন লেভেল প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলছিলাম এটা। সি হচ্ছে মাঝামাঝি, মানে একদম নিম্নও না একদম উচ্চতর ভাষাও না। এই জন্য সিকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা। এবং এই সি হচ্ছে আমাদের ইউনিক্স অপারেটিং সিস্টেম, আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস, এই সবগুলো অপারেটিং সিস্টেম রিলেটেড যে সকল প্রোগ্রাম আছে সবগুলো হচ্ছে আমাদের সি দিয়েই করা হয়েছে। এর বেশিরভাগ অংশই সি দিয়ে করা হয়েছে। এর পাশাপাশি সি হচ্ছে খুব কম জায়গায় নিতে পারে এবং কম রিসোর্স ইউজ করে কাজ করতে পারে। সি তুমি যখন রান করবা তখন তোমার কম্পিউটারে এত বেশি র্যাম দরকার নাই,
10 GB 12 GB 8 GB র্যাম দরকার নাই, খুব কম র্যামে এবং খুব কম রিসোর্স ইউজ করে সি চলতে পারে। সি চলতে অত বেশি হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না, যার কারণে সি ভাষাটা অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। এবং সি এর নামকরণের কারণ তো ইতিহাস তো বলছি, যে আগে ছিল বি নামে একটা ভাষা, যেটাকে বি ভাষা বলা হয়তো, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার পরবর্তী ভাষণ যেহেতু সে আবিষ্কার করছে পরে একটা ভাষা, সে নাম দিয়েছিল সি। দ্যাটস ইট, আর কিছু না। সি নিয়ে আপাতত আর কিছু লাগবে না, সি নিয়ে এটাই শেষ। সি প্লাস প্লাসে আমরা একটু কথা বলবো। সি প্লাস প্লাস মোটামুটি হচ্ছে সি এর আপডেটেড ভার্সন, বা সিতে যেই সমস্যাগুলো ছিল ওইটাকে সহজ করার জন্য সি প্লাস প্লাস আবিষ্কার হলো। সি প্লাস প্লাস মানে সি এর সাথে আরো কিছু যোগ করে সি মানে যেটা আসছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসকে তুমি সি এর সুপারসেট বলতে পারো। আর সি হচ্ছে মানে সি প্লাস প্লাস হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হচ্ছে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সি হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এটাকে আমরা বলি সংক্ষেপে ওওপি। এটার সংক্ষেপে নাম হচ্ছে ওওপি। ওওপি এটা খুবই ইন্টারেস্টিং একটা বাজওয়ার্ড, বা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এতদিন যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল, সি ছিল, সেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। আমি সেটাও এক্সপ্লেন করবো যে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাটা কি এবং কেন এটা দরকার হয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব সহজ, মানে একই কোড অনেকবার ইউজ করা যায়। তুমি যদি এমন একটা কোড লেখো যে কোডে একটা জিনিস করতে বারবার কোড করা লাগে, আমার জন্য একটা কোড, আরেকজনের জন্য আরেকটা একই রকম কোড, আরেকজনের জন্য আরেক রকম কোড, একই জিনিস করতে চাই বাট অনেক লাইনের কোড লিখতে হয়েছে। এই জিনিসটা যদি একটু শর্ট করে ফেলা যায়, যে আমি একটা কমন কিছু কোড লিখবো, ওই কোড সবাই ইউজ করতে পারবে, সেটা সুবিধা না? আপাতত বেসিক ধারণা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জন্য আসছে, যাতে আমরা কম কোড লিখে একই কাজ করার জন্য একাধিকবার একই কোড লেখা দরকার নেই। এক কোড একবারই লিখবো, তারপর সবাই সেটা কমন ভাবে ইউজ করবে। এতে আমার কোডের কমপ্লেক্সিটি কমে আসবে। কোডে কোথাও চেঞ্জ করতে হলে শুধু যে জায়গাটা আমার দরকার শুধু ওই জায়গায় গিয়ে চেঞ্জ করলেই ইনাফ, আমাকে সব জায়গায় চেঞ্জ করা লাগবে না। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আছে এবং কিছু সুবিধা আছে। সুবিধার মধ্যে মাত্র যেটা বললাম, কম কোডে বা একই কাজ, যে কাজগুলো একাধিকবার, যে কোডগুলো একাধিকবার লিখতে হইতো সেগুলো একাধিকবার লিখতে হয় না, একবার লিখলেই হয়ে যায়। এবং আরো কিছু সিকিউরিটি ব্যাপার ইস্যু আছে, সিকিউরিটি ইস্যুর ব্যাপার আছে, ওই জিনিসগুলো আমরা পরে আলোচনা করতেছি। তো সি প্লাস প্লাস হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং সি প্লাস প্লাসটা 1980 সালে আবিষ্কার হয়েছে। সি প্লাস প্লাস ভাষাটা 1980 সালে আবিষ্কার হয়েছে। এটাও AT&T বেল ল্যাবরেটরিতেই আবিষ্কার হয়েছে। সি যেমন বেল ল্যাবরেটরিতে, সি প্লাস প্লাসও বেল ল্যাবরেটরিতেই আবিষ্কার হয়েছে। এবং বিজারনি স্ট্রাউস্ট্রুপ, বিজারনি স্ট্রাউস্ট্রুপ, তোমরা স্পেলিংটা দেখো, বি দিয়ে লেখা, হ্যাঁ, বি জে দিয়ে লেখা, এই জন্য বাংলা স্পেলিংটা একটু বিদঘুটে বা অদ্ভুত। বিজারনি স্ট্রাউস্ট্রুপ তিনি এই ভাষাটা আবিষ্কার করেন। এবং শুরুতে এটার নাম ছিল আসলে সি উইথ ক্লাস। সি উইথ ক্লাস ছিল তার নাম শুরুতে, একদম যখন সে আবিষ্কার করলো। সি এর কিছু বৈশিষ্ট্য নিছে, সি এর যত বৈশিষ্ট্য আছে সবগুলো নিছে, কিছু এক্সট্রা এডিশন করছে, এই জন্য সে নাম দিছে সি উইথ ক্লাস। সি প্রোগ্রামিং ভাষায় ক্লাস নামে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা ইউজ হইতো না। সিতে ইউজ হইতো শুধু স্ট্রাক্ট নামে। তোমার আমি এক্সাম্পল যখন দেখাবো তখন বলবো। তো প্রথমে সে নাম দিয়েছিল সি উইথ ক্লাস, বাট পরবর্তীতে সে আরো কিছু এডিশন করে এটা নাম দিয়ে দিয়েছে সি প্লাস প্লাস 1983 সালে। তো এই সালগুলো খুবই ইম্পর্টেন্ট। 1983 সালে বিজারনি স্ট্রাউস্ট্রুপ তিনি এটা নাম দিয়েছিলেন সি প্লাস প্লাস। এবং এটাকে একটা বর্ধিত সংস্করণ বা সুপারসেট বলা যেতে পারে। সি এর টেক্সট এডিটর তৈরি, কম্পাইলার তৈরি, ইন্টারপ্রেটার তৈরি, ডেটাবেজ হ্যান্ডলিং এবং কমিউনিকেশন সিস্টেম ডিজাইন, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন, রিয়েল টাইম সিস্টেম ডিজাইন এবং উইন্ডো ভিত্তিক, এটা উইন্ডো হবে, উইন্ডো ভিত্তিক অ্যাপ্লিকেশন সমূহ সি প্লাস প্লাসের অনন্য অবদান। মানে কতগুলো জিনিসে সি প্লাস প্লাস ইউজ হয়েছে, জাস্ট চিন্তা করো। অপারেটিং সিস্টেম বানাইতে সি ইউজ হয়েছে, কিন্তু আমাদের এর পরে যে সফটওয়্যারগুলো দরকার ছিল আসলে, এক ভাষার কোডকে আরেক ভাষায় কনভার্ট করা,
হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, তারপর ইন্টারপ্রেটর তৈরি করা, ইন্টারপ্রেটর, অ্যাসেম্বলার, কম্পাইলার, তিনটাই তো হচ্ছে অনুবাদক। অনুবাদক তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, এটা ছাড়া তো কাজ করতো না কম্পিউটার, বা আমাদের জীবন সহজ হইতো না। ওই সফটওয়্যারগুলো বানানোর জন্য সি প্লাস প্লাস ইউজ হয়েছে। পাশাপাশি ডেটাবেজের যে রিলেটেড যে সফটওয়্যারগুলো ছিল, কমিউনিকেশন রিলেটেড যে সফটওয়্যারগুলো ছিল, সিস্টেম ডিজাইন, একটা পুরো সিস্টেম তুমি বানাবা, যেই সিস্টেমে বেতন, কোনো কর্মচারীর বেতন কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই জিনিসগুলো অটোমেট করে ফেলছে। ওই অ্যাপ্লিকেশন, ওই সফটওয়্যার বানানোর জন্য তোমরা যে অ্যাপ বানাও, বিভিন্ন ধরনের অ্যাপ বানাও, সেই অ্যাপ বানানোতেও কিন্তু সি প্লাস প্লাস ইউজ হয়। এবং সি প্লাস প্লাস দিয়ে কিন্তু গেমও ডেভেলপ করা যায়। সি প্লাস প্লাস দিয়ে তুমি গেম ডেভেলপমেন্টও করতে পারবা, গেমও বানাইতে পারবা। তো সি প্লাস প্লাস দিয়ে আসলে অনেক কিছু করা যায়। সি দিয়ে তো করা যায়, সি এর সুপারসেট, অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন, আরো বেটার ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসের অনেক ইউজ হয়েছে এবং অনেক ইউজ আছে, এই জন্য সবাই আগে সি পড়ে, সি এর পরে সি প্লাস প্লাস পড়ে। সি প্লাস প্লাস যে তৈরি হয়েছে এক্স উইন্ডো সিস্টেম এবং কিউট ইত্যাদির মতো গ্রাফিক্যাল ডিসপ্লে ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে সি প্লাস প্লাস দিয়েও নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে, নতুন কিছু। এটা একটা কিংবদন্তির মতো, এবং জাভা সৃষ্টির প্রেরণা হচ্ছে সি প্লাস প্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দুনিয়ায় সি প্লাস প্লাস ছিল একটা কিংবদন্তি টাইপের, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা ধারণা ছিল যে অবজেক্ট নিয়ে কি কোনোভাবে প্রোগ্রামিং করা যায় কিনা। ওই ধারণাটাকে বাস্তবে রূপদান করছে সি প্লাস প্লাস। সো বলা হয় ওই ধারণার কিংবদন্তি হচ্ছে আমাদের সি প্লাস প্লাস। এবং এরপরে যে জাভা আবিষ্কার হয়েছে সি প্লাস প্লাসের পর, জাভা তো আরো উন্নত ভাষা, আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওইটার প্রেরণাও ছিল আমাদের সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস থেকে আরো কি কি ধরনের ত্রুটি ছিল, কি কি অসুবিধা ছিল, কি কি সহজ করা যায়, কি কি অটোমেট করা যায়, কি কি ইজি করা যায়, ওই চিন্তা করে পরে জাভা বানানো হয়েছে। সি প্লাস প্লাসের এই জন্য সি প্লাস প্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ফাইনালি আমাদের যে মজিলা ফায়ারফক্স আমরা ইউজ করি, আর আমরা যে ক্রোমিয়াম ব্রাউজার ইউজ করি, এই যে ব্রাউজারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দুনিয়াতে। ইভেন এখন আমি তোমাদের সাথে যেই সফটওয়্যার দিয়ে লাইভ করতেছি সেটাও কিন্তু ক্রোম ব্রাউজার। তো এটাও আমাদের সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা হয়েছে। আবার বেশ কিছু সফটওয়্যার তোমরা যেগুলো দেখো, এখানে দেখো যেটা বলা হয়েছে বেশিরভাগই সি প্লাস প্লাস দিয়ে লেখা। এটা মানে কি? একটা অ্যাপ বানাইতে কি ভাই একাধিক ল্যাঙ্গুয়েজ লাগে? হ্যাঁ, একাধিক ল্যাঙ্গুয়েজ লাগে। তুমি যখন একটা অ্যাপ বানাবা সেটাতে একাধিক ল্যাঙ্গুয়েজ লাগতে পারে। যেমন তুমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছ, শুধু কি এইচটিএমএল দিয়ে হয়ে যাবে? না, এইচটিএমএল লাগবে, সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, পিএইচপি লাগবে, ঠিক আছে, আবার মাইএসকিউএল লাগতে পারে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মিলে কিন্তু একটা সফটওয়্যার হয়। শুধু একটা সফটওয়্যার দিয়ে, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার বানানো যায় না। যায় কিছু কিছু ক্ষেত্রে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তোমার যেই কাজটা সুবিধা, যেই ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই কাজটা করা হয়। ভিজুয়াল বেসিক নিয়ে তোমরা হয়তো এত বেশি শোনো নাই কখনো, বাট ভিজুয়াল বেসিকও হচ্ছে অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। কেন পপুলার? ভিজুয়াল বেসিককে ভিবি নামে ডাকা হয়, লেখা আছে এখানে। ভিজুয়াল বেসিককে ভিবি নামে ডাকা হয়, এই যে ভিবি নামে বহুল প্রচলিত। এবং এটা হচ্ছে তোমার উইন্ডোজ ভিত্তিক যে অ্যাপগুলো আছে সেগুলো বানাইতে ইউজ হয়। তোমার উইন্ডোজ সিস্টেমে, তোমার ল্যাপটপে, তোমার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইউজ করি আমরা, ওই সফটওয়্যারগুলোতে এই ভিজুয়াল বেসিকটা সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ এটা মাইক্রোসফটের একটা ল্যাঙ্গুয়েজ। মাইক্রোসফট একটা ল্যাঙ্গুয়েজকে কিনে, বেসিক নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওই বেসিক ল্যাঙ্গুয়েজটাকে মাইক্রোসফট কিনে ফেলছিল। কিনে তারা তাদের নিজস্ব আইডিই দিয়ে, আইডিই মানে কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডিই। এটা এমসিকিউতে অনেক প্রচুর আসে। আইডিই কি জিনিস ভাইয়া? আইডিই হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার ভিতর কোড লেখা যায়, কোডের ভুল ঠিক করা যায়, কোড রান করা যায়, বা কোড সম্বলিত অনেকগুলো কাজ করা যায়। এটাকে বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে একটা পরিবেশ। আমরা যে কোডগুলো করব সি প্রোগ্রামিংয়ে,
বেসিক সবগুলো প্রোগ্রামিং তোমরা কোড ব্লকস নামে একটা সফটওয়্যারে করবা। কি বললাম নাম? কোড ব্লকস নামে একটা সফটওয়্যারে করবা। তোমরা যারা উইন্ডোজ কম্পিউটার ইউজ করো, তোমরা কোড ব্লকস নামে একটা সফটওয়্যার আছে, সেটাতে তুমি এই সি এর প্রোগ্রামিং এর কোডগুলো করবা নর্মালি বেশিরভাগ মানুষজন। আরো অন্যান্য অনেকে যারা আসো তারা ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারো, ভিএস কোড, তারপর আরো সাবলাইম টেক্সট বা অন্যান্য আরো অনেক ধরনের অ্যাপ আছে, সফটওয়্যার আছে যেখানে গিয়ে সি প্রোগ্রামিং করা যায়। তোমরা বেশিরভাগ কোড ব্লকসে করবা। কোড ব্লকস হচ্ছে একটা আইডিই, নাম দেওয়া হয়েছে আর কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে কোড লেখা যায়, কোড ঠিক করা যায়, কোড রান করা যায়, কোড বিল্ড করা যায়, এই কাজগুলো করা যায়। আচ্ছা, এটা অনেক বেশি জনপ্রিয়তা পায়, আর নতুন বা অদক্ষ প্রোগ্রামারদের কাছে এই ভাষাটা খুব বেশি জনপ্রিয়, কারণ এই ভাষাটা শিখতে খুব সহজ এবং এই ভাষাটা দিয়ে ইজিলি অনেকগুলো কাজ করে ফেলা যায় সহজে। এই জন্য নতুন বা অদক্ষদের কাছে এই ভাষাটা অনেক বেশি জনপ্রিয়। এটা 1991 সালে তারা প্রথম ভিজুয়াল বেসিক নামে বাজারে ছাড়ছিল। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, মানে মাউস দিয়ে ধরে তুমি কোড করতে পারবা, অ্যাপ বানাতে পারবা, মানে অনেক কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। মাউস দিয়ে টেনে এনে ছেড়ে দিলাম, কাজ হয়ে গেল, বুঝছো? সো ড্র্যাগ এন্ড ড্রপ যে সার্ভিসটা আছে এটা পাওয়া যায়। সরাসরি এক্সিকিউটেবল ফাইল, ডাইনামিক লাইব্রেরি, এই সকল অনেক কিছু সুবিধা আছে যেগুলো এই ভাষায় আছে। তোমরা সব বুঝবা না, জাস্ট এমসিকিউর জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো মুখস্থ করে রাখলেই চলবে। আর ভিজুয়াল বেসিক হচ্ছে সহজেই বিভিন্ন ডেটাবেস বিষয়ক সফটওয়্যারের সাথে যোগাযোগ করতে পারে। ডেটাবেস বিষয়ক সফটওয়্যার মানে তোমার কলেজে স্কুলে যে ডেটাবেস আছে ওখানে হাজার হাজার স্টুডেন্ট, কে কোথায় থাকতেছে, কোন পরীক্ষায় কে কত মার্কস পাইছে, তার কার ফোন নাম্বার কি, তার রেজাল্ট কি, তার পাস না ফেল, হাজার হাজার ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলোকে একটা ডেটাবেজে রাখা হয়, বুঝছো? আর ডেটাবেজে আলাদা ভাষা ইউজ করে। আমরা যে সকল অ্যাপ ইউজ করি, এই প্রত্যেকটা অ্যাপের জন্য একটা করে ডেটাবেস থাকে, ডেটাবেস বানাইতে হয়, কারণ অ্যাপে অনেক ইনফরমেশন থাকে, ইনফরমেশনগুলো কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখতে হয় টেবিল কলাম আকারে। সো ওই টেবিল বা কলাম আকারে যে ডেটা রাখলো ওটাকে ডেটাবেস বলি আমরা। ডেটাবেসের আলাদা ভাষা আছে ডেটাবেস শেখার জন্য। তো এই যে তুমি অ্যাপ বানাইলা, এই অ্যাপের সাথে ডেটাবেসের কিন্তু একটা কমিউনিকেশন দরকার আছে। এই কমিউনিকেশনের জন্য ভিজুয়াল বেসিকটা খুব বেশি জনপ্রিয়, খুব সহজে করা যায়। এছাড়া আমাদের ওয়েব পেজ উন্নয়নেও ভিজুয়াল বেসিক অনেক বেশি হেল্প করে এবং ভিবিকে .NET-এ যুক্ত করে ভিজুয়াল বেসিক .NET হিসেবেও আমরা একটা জিনিস পাই যেটাকে বলা হয় ভিজুয়াল বেসিক .NET। তো .NET যেখানে আছে মনে করবা যে এই জিনিসগুলো হচ্ছে মেইনলি উইন্ডোজ ভিত্তিক অ্যাপ বানাতে ইউজ করা হয়। আর মাইক্রোসফটের ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরির নানা রকম এপিআই এবং উইন্ডোজের অনেক অ্যাপ ভিজুয়াল বেসিক .NET দিয়ে তৈরি করা হয়েছে। তো VB.NET দিয়ে উইন্ডোজের অনেক বেশি অ্যাপ এবং মাইক্রোসফটের যে ওয়েব এবং ডেস্কটপ ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোও তৈরি করা হয়েছে। জাভা হচ্ছে one of the most popular language on earth right now. যদি তুমি গিয়ে গুগলে সার্চ করো সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ কোনটা, আমি যদি তোমাদের একটু সার্চ করে দেখাই what is the most popular language, আমি এখানে লিখে দেখাই most popular programming language। আমি যদি এখানে দেখাই ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজের তালিকায় দেখো কে কে আছে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি শার্প, এরকম করে করে। সো এখানে যদি এটাকে আমি দেখাই দিই ছবিটা, এই ছবিটার মধ্যেও দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় ভাষা এখন কোনটা, সবচেয়ে বেশি জনপ্রিয় ভাষা এখন কোনটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পাইথন, কারণ পাইথন সবচেয়ে সহজ, অনেক বেশি কাজ করে ফেলা যায় ওয়েবসাইট রিলেটেড এবং অনেক ধরনের ইভেন
আমরা যে এআই ইউজ করি না, দেখছো না এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটির নাম শুনছো না তোমরা? তারপর তোমরা ডিসকর্ডে তোমরা ইসের নাম শুনছো, যেখানে বিভিন্ন ধরনের কথা লিখে দিলে তোমাকে কি বলা হয়, মিড জার্নি নাম শুনছো না? বিভিন্ন ধরনের এআই ভিত্তিক যে ছবি, মানুষের ছবি অ্যাভাটার তৈরি করে দিচ্ছে, যেটাই বলতেছি সেটাই ছবি বানায় দিচ্ছে, কথা লিখে দিচ্ছি সেটা দিয়ে সেটাকে ছবি আর্ট বানায় দিচ্ছে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও আমরা পাইথন ইউজ করে থাকি। সো পাইথনের অনেক বেশি ইউজেস, বুঝছো? সো পাইথন তোমরা আলটিমেটলি শিখতেই হবে টুডে অর টুমরো। সো পাইথন ইটস এ গ্রেট ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই এটার অ্যাপ্লিকেশনও অনেক বেশি, অনেক বড় বড় কোম্পানি পাইথন ইউজ করে। পাইথন ছাড়া প্রায় মানে তোমার চলবেই না এরকম ব্যাপার স্যাপার। তো পাইথন অনেক স্ট্রং একটা টুল, অনেক শক্তিশালী একটা টুল। সো পাইথনটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপরই আছে দেখো জাভা, দেখছো? এরপরই আছে আমাদের জাভা 21%। সো জাভাও কিন্তু 1 নম্বর হয়ে যেতে পারে। তো জাভা ল্যাঙ্গুয়েজটা খুবই বেশি জনপ্রিয় এবং জাভা ল্যাঙ্গুয়েজটা খুবই বেশি ইউজ হয় পাইথনের পরেই। এরপর আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট বলো, সি শার্প বলো, এরকম করে করে আসতেছে। সো পাইথন কিন্তু খুবই স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ। জাভার কথা বলতেছিলাম, জাভা মহাশয় নিয়ে অনেক সুন্দর কথা আছে। যে জাভার যে 3 জন আবিষ্কারক ছিল, কো ফাউন্ডার ছিল 3 জন, তারা একটা কফি শপে বসে ঠিক কথাবার্তা বলার সময় তারা এই আইডিয়াটা পায় যে তারা জাভা ল্যাঙ্গুয়েজ বানাবে। এই জন্য জাভা ল্যাঙ্গুয়েজের যে আইকন সেটা হচ্ছে একটা কফি মগ। একটা কফির মগ হচ্ছে জাভার আইকন। খেয়াল করে দেখো জাভা ল্যাঙ্গুয়েজের আইকন। এবং জাভাটারও একটা হিস্ট্রি আছে, বা জাভারও আগে অন্য নাম ছিল। জাভার আগে নাম ছিল ওক, OAK, ওক, ঠিক আছে? এবং এটা অবশ্যই একটা শক্তিশালী, ডাইনামিক, হাই লেভেল, সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড, ক্রস প্ল্যাটফর্ম জেনেরিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো বৈশিষ্ট্য জাভার। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভা আমাদের তারপর হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, মানে একাধিক প্ল্যাটফর্মে কাজ করে, সব প্ল্যাটফর্মে, অপারেটিং উইন্ডোজে, লিনাক্সে, তারপর ম্যাক ওএসে, সব জায়গায় কাজ করে। ইভেন তোমরা মোবাইলে যে অ্যাপ বানাবা, অ্যান্ড্রয়েড অ্যাপ যে বানাও, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাও কিন্তু এই জাভা দিয়ে তৈরি করা। এখন গুগল তাদের নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে, কটলিন। সে কটলিনটাও জাভা থেকে অনুপ্রাণিত হয়ে বানাইছে। তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাইলে তোমাকে কটলিন শিখতে হবে অথবা জাভা শিখতে হবে, বুঝছো? সো জাভা দিয়ে কিন্তু তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে পারবা, তোমার মোবাইলের জন্য অ্যাপ তুমি বানাইতে পারবা। আমার একটা প্ল্যান আছে, যেটা হচ্ছে আমি তোমাদের জন্য একটা অ্যান্ড্রয়েড কীভাবে অ্যাপ বানাই সেই অ্যাপ বানানোর একটা কোর্স নিয়ে আসবো, বুঝছো? যেটা দিয়ে তোমরা অ্যান্ড্রয়েড অ্যাপ কীভাবে বানাই সেটা শিখতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা সামনে আগাই। এটার তোমার সিনট্যাক্স হচ্ছে C++ এর আদলে তৈরি করা হয়েছে। এটা খুবই পোর্টেবল একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা ক্রস প্ল্যাটফর্ম, মানে একাধিক অপারেটিং সিস্টেমে কাজ করে। গুগলে অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্টে জাভা ব্যবহার করা হয়েছে। বললাম না, গুগল অ্যান্ড্রয়েডে জাভা ইউজ করছে, সবচেয়ে বড় ব্যবহার এখানেই হয়ে গেছে। এরপরে 1991 সালের শেষের দিকে তোমার জেমস গজলিং, তিনি এই জাভা ভাষার উৎস বা উৎপত্তি করেন বা আবিষ্কার করেন। প্রথমে এটার নাম ছিল ওক, প্রথমে জাভা ল্যাঙ্গুয়েজের নাম ছিল ওক, পরবর্তীতে তিনি চেঞ্জ করে জাভা রাখছে 1994 সালে। 3 জন ছিল প্রতিষ্ঠাতা, আমাদের জেমস গজলিং, মাইক শেরিডান আর প্যাট্রিক নর্টন। এই 3 জন ছিল আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠাতা। কফি শপে বসে আইডিয়া পায়, এই জন্য জাভার আইকন হয়ে গেল কফির কাপ। জাভা C++ এর মতোই, কিন্তু এটা আরো বেশি নিরাপদ এবং এটা প্ল্যাটফর্ম অনির্ভরশীল, মানে প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না। এক কম্পিউটারে কোড অন্য কম্পিউটারে চালানো যায়। আর জাভা হচ্ছে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টের মতো ওয়েব পেজ উন্নয়নেও ইউজ করা যায়। জাভার অনেক অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপে বলো, অপারেটিং তোমার ওই ওয়েব ভিত্তিক যে সকল অ্যাপ আছে ওই জায়গায়ও জাভার ইউজ আছে, জাভা স্ক্রিপ্ট আমরা ইউজ করি।
এবং জাভা মোটামুটি সব জায়গায় কম বেশি ইউজ হয়। এই জন্য বলা হয় কেউ যদি প্রোগ্রামিং শিখতে চাও, প্রোগ্রামিং ভাষা নিয়ে শিখতে চাও, কোনো কাজ করতে চাও, তুমি জাভা শিখবা। সি++ শিখবা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। আর জাভা শিখবা তুমি কোনো অ্যাপ্লিকেশন বানানোর জন্য, কোনো সফটওয়্যার অ্যাপ বানানো শেখার জন্য। আমি যে লাইনগুলো দাগাই দিচ্ছি মোটামুটি কম বেশি এই লাইনগুলো পড়লেই তোমাদের জন্য ইনাফ। না, কোথায় কেউ নাই তো? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পড়াতে যাই। ওরাকল, ওই যে বলছিলাম ডেটাবেস বানাইতে হয় তোমাদের স্কুলে কলেজে। যত অ্যাপ দেখো মোটামুটি স্ট্যাটিক অ্যাপ ছাড়া, যত ওয়েবসাইট দেখো স্ট্যাটিক ওয়েবসাইট ছাড়া, সবগুলো জিনিস ডেটাবেজে স্টোর করা আছে। এবং ডেটাবেজের সবচেয়ে স্ট্রং কন্টেন্টের সবচেয়ে স্ট্রং মানে স্ট্রং যে ভাষাটা সেটা হচ্ছে ওরাকল ল্যাঙ্গুয়েজ। এবং ওরাকল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানিগুলোর মধ্যে একটা। ওরাকল কিন্তু একটা কোম্পানি। সো একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, একটা ভাষা, ওরা কিন্তু সবচেয়ে বড় বা সবচেয়ে ধনী একটা কোম্পানিগুলোর মধ্যে একটা। সো একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা কিভাবে আবার এত বড় লোক হয়, এত ধনী হয়? কারণ দুনিয়ার সবকিছু ডেটার উপর দিয়ে চলতেছে। যার কাছে যে ডেটা আছে সেই হচ্ছে বড় লোক। আগে মনে করা হয়তো, তোমাদের আইসিটিতে মনে হয় এসএসসিতে পড়ে আসছো, যে এখন ডেটাকে সম্পদ চিন্তা করা হয়। ব্যাংকের সবকিছু ডেটার উপর ডিপেন্ডেন্ট। দুনিয়ায় যত কারেন্সি লেনদেন হয়, কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, টাকা, শত শত কোটি কোটি টাকা, এই সব তো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। আর ব্যাংকে সবকিছু কি ডেটা না? তোমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? 0 টাকা। আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? 5,000 টাকা। কোনোভাবে যদি এই 5,000 থেকে একটা শূন্য কমে যায় বা 5টা কেটে যায়, তাহলেই তো শেষ দুনিয়া, ঠিক না? আমার অ্যাকাউন্টে 0,0,0,0,0 টাকা আছে, কোনোভাবে ওই 1 ডিজিটটা যদি, মানে 0 ডিজিটটা যদি আমি 1 বানায় দিতে পারি, তাহলে তো 1 কোটি টাকা। তো ডেটা অনেক মারাত্মক জিনিস, স্পেশালি ব্যাংকিং সেক্টরে। অন্যান্য সেক্টরে তো অবশ্যই, ব্যাংকিং সেক্টরে। সো এই ডেটাগুলো ম্যানিপুলেশন বা ডেটাকে নিয়ে কাজ যারা করে, তারা অনেক সফিস্টিকেটেড কাজ করে, ঠিক আছে? এবং এটা খুবই সেন্সিটিভ কিছু দায়িত্ব বা কাজ, যেটা অনেক সিকিউরিটি নিয়ে করতে হয়। তো এই ডেটাবেজের কাজটা ওরাকল ল্যাঙ্গুয়েজ নামে একটা ভাষা আছে, সেই ভাষা দিয়ে করা যায়, ঠিক আছে? এবং আমাদের ইএফ কড নামে একজন সায়েন্টিস্ট ছিল, তিনি এই ভাষাটা আবিষ্কার করেন, ওরাকল ভাষাটা আবিষ্কার করেন। এবং সি এবং জাভা এই দুইটা ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে তিনি ওরাকল ভাষাটা বানাইছেন। সি এবং জাভা এই দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তিনি ওরাকল ভাষা বানাইছেন। এবং ওরাকল কর্পোরেশন প্রথম কোম্পানি, ওরাকল কর্পোরেশন হচ্ছে সর্বপ্রথম কোম্পানি যারা বাণিজ্যিকভাবে একটা রিলেশনাল ডেটাবেস প্রোগ্রাম বাজারে ছেড়েছিল। রিলেশনাল ডেটাবেস প্রোগ্রাম বাজারে ছাড়ছে, মানে ডেটাবেস যেখানে অনেক ডেটা একসাথে থাকতে পারে, সেই ডেটা কিভাবে কাজ করে, কিভাবে ওইটা নিয়ে একটা প্রোগ্রাম তারা প্রথমে বাজারে ছাড়ছিল। ওইটা নিয়েই বাকিরা এই যে ডেটা কিভাবে বানাবে, টেবিল বানাবে, টেবিলে ডেটা রাখবে, কিভাবে ডেটাগুলো রিট্রিভ করবে, এই জিনিসগুলো ম্যানিপুলেশন করা যায় ওরাকল দিয়ে। এবং এখানে প্রসিডিউরাল বা এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ইউজ করে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। এটা প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত মজবুত, মানে খুব তাদের যে প্রশাসনিক ব্যবস্থাটা আছে সেটা খুবই স্ট্রং, এবং সিকিউরিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং, যার কারণে সবাই ওরাকল পছন্দ করে। এবং ওরাকল হচ্ছে যারা ডেটাবেস ইউজ করে বা ডেটাবেস ডেভেলপার, তাদের কাছে একটা আদর্শ ডেটাবেস প্রোগ্রাম।
যারা ডেটাবেজ নিয়ে কাজ করে। 1 নম্বরই তাদের কাছে ওরাকল চয়েস। এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, বা সংক্ষেপে এটাকে বলা হয় RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আবার জিনিসটা কি? তো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা ডেটার সাথে আরেকটা ডেটা রিলেটেড। দুইটা টেবিল, একটা টেবিলে আছে ইমরান, তার ফোন নাম্বার, তার ঠিকানা, আরেকটা টেবিলে আছে ইমরান, তার ফেসবুক নেম, তার ফেসবুক পাসওয়ার্ড, তার ফেসবুক এরকম কিছু। আরেকটা টেবিলে আছে ইমরান, সে তার ব্যাংক অ্যাকাউন্টে এত নাম্বার, তার ব্যাংকে টাকা আছে এত। এই তিনটা ডেটায় কিন্তু, এই তিনটা টেবিলই কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। একটা ডিলিট করে দিলে কিন্তু এটার সাথে আরেকটা ডিলিট হয়ে যাবে। তো এই ডেটাগুলো একটা একটার সাথে কানেক্টেড, রিলেটেড, এই জন্য বলা হয় এটাকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নন রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমও আছে। ডক্টর EF কড তার সুদীর্ঘ গবেষণায় 12টা রুল তৈরি করছিল ওরাকলের জন্য, আর এখন পর্যন্ত ওরাকলই সবচেয়ে বেশি রুল ইউজ করা যায়। RDBMS এর মূল বেস হচ্ছে ডেটাবেজের সকল ডেটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত হবে। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মূল বিষয়বস্তু হচ্ছে এরা একটা ডেটা আরেকটা ডেটার সাথে রিলেটেড থাকবে। এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই, ওরাকল তো খুব সহজ ল্যাঙ্গুয়েজ। টেলগল, ফোরট্রান, পাইথন, এই তিনটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট সিম্পলি পড়ে যাবা। টেলগল হচ্ছে এলগোরিদমিক ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। হ্যাঁ, এলগোরিদমিক ল্যাঙ্গুয়েজের সংক্ষেপ ওয়ার্ড হচ্ছে এলগল, এলগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, বুঝছো? এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এলগল। এলগোরিদম মানে কি আমরা পড়ছি না, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর সলিউশন। তো ওই অনেক ধরনের অ্যালগোরিদম আছে। তো যারা গবেষণা করে, গবেষণার কাজ করে, তারা নর্মালি এরকম অ্যালগোরিদম নিয়ে কাজ করে। তো ওদের গবেষণার কাজকে সহজ করার জন্য এক ধরনের ভাষা ছিল যেটাকে বলা হয়েছে এলগল, এবং এটা 1958 সালে সর্বপ্রথমে কম্পিউটার ব্যবহার করার জন্য উদ্ভাবনের চেষ্টা করা হয়েছিল। ইউরোপে এটার উদ্ভব হয়েছিল, এবং এটা ফোরট্রান নামে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ফোরট্রান ল্যাঙ্গুয়েজে কিছু সমস্যা ছিল, ওই সমস্যার সমাধান করার জন্য এটা আবিষ্কার করা হয়েছে। ফোরট্রানও আরেকটা ল্যাঙ্গুয়েজ ছিল যেটা গবেষকরা ইউজ করতো, ওইটার কিছু সমস্যা ছিল, ওই সমস্যাকে দূর করার জন্যই এই এলগল নামে নতুন আমাদের যে ভাষাটা আছে সেটা আবিষ্কার করা হয়েছিল। এবং ইউরোপিয়ান এবং আমেরিকান কম্পিউটার বিজ্ঞানীরা তারা মিলিতভাবে এটা তৈরি করছে। শুধু ইউরোপীয়রা পারে নাই, আমেরিকার বিজ্ঞানীরা দুইজনরা একসাথে হয়ে তারপর এটা আবিষ্কার করছে। এবং এটা তিনটা সুনির্দিষ্ট সিনট্যাক্স ছিল। সিনট্যাক্স তিনটা হলো রেফারেন্স, পাবলিকেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সিনট্যাক্স। তিনটা সিনট্যাক্স জাস্ট মুখস্থ করে রাখো যে তিন ধরনের সিনট্যাক্স এখানে থাকে। তারপর এটা বৈজ্ঞানিক এবং প্রকৌশলগত সমস্যা সমাধানের জন্য ইউরোপ এবং আমেরিকার গবেষকরা কম্পিউটারে ব্যবহার করতো। ঠিক আছে, এটা গবেষকরা নর্মালি ইউজ করে, জাস্ট এতটুকুই, তেমন কিছু না। ফোরট্রান বলছিলাম, ফোরট্রান ছিল এলগলের আগে। ফোরট্রানে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান করা হয়েছে, এবং ফোরট্রানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা মানে কি? সূত্র নিয়ে কারা কাজ করে? গবেষকরা কাজ করে, বিজ্ঞানীরা কাজ করে। এটা গাণিতিক উপায়ে বিভিন্ন বৈজ্ঞানিক এবং প্রকৌশলগত সমস্যার সমাধানে এটা অনেক বেশি উপকারী একটা ল্যাঙ্গুয়েজ ছিল। এটা 1957 সালে আবিষ্কার করা হয়েছিল। IBM কোম্পানি এটা আবিষ্কার করছিল, এবং এটা সাধারণ ব্যবহারকারীরা থেকেও সুপার কম্পিউটারে বেশি ব্যবহার করা হয়, যেখানে হাই পারফরমেন্স কম্পিউটিং আছে। অনেক ক্যালকুলেশন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্যালকুলেশন করা দরকার হয়। সুপার কম্পিউটারে আমরা এই ফোরট্রান ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হইতো। আর কলেজের পুরানো শিক্ষকদের মুখেই কেবলমাত্র ফোরট্রানের নাম শোনা যায়, কারণ এটা C++, জাভা, পাইথন ইত্যাদিতে প্রযুক্তি ভরপুর আছে। এটা আসলে তেমন বেশি কিছু না, বলা হয়েছে কথাটার অর্থ হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি বা কলেজের যে পুরাতন টিচাররা ছিল তাদের মুখে এই ল্যাঙ্গুয়েজটার নাম শোনা যায়, কারণ এই ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি পুরাতন। এই ল্যাঙ্গুয়েজটা এখন নর্মালি এত বেশি ইউজ হয় না, আগে ইউজ হইতো। ঠিক আছে, আর ফোরট্রানটা অনেক আগের হলেও এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা মাথায় রাখতে হবে। পুরনো বলে এটা লো লেভেল না। আর 1953 সালে জন ডাব্লিউ এবং বেকুস IBM 704 মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহার করার জন্য এই ভাষাটাই তৈরি করেন।
ঠিক আছে। 1957 সালে আইবিএম এটা চালু করছে, বাট এটা তৈরি হয়েছে 1953 সালে জন ডাব্লিউ বেকুস আইবিএম, যে 704 একটা কম্পিউটার ছিল, মেইন ফ্রেম কম্পিউটার, ওই কম্পিউটার ব্যবহার করার জন্য 1953 সালে এটা আবিষ্কার করা হয়েছে। বহুত কথা বলে ফেলছি, আজকের ক্লাসটা পুরোটাই খালি পক 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 করেই গেল, কারণ আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি তো কথা না বলে হয় না, যদি আমার গলায় প্রচন্ড ব্যথা। চলেন পাইথন শিখে ফেলি, বা পাইথন সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মাথায় নিয়ে ফেলি। এগুলো রিডিং করবা, মুখস্থ করার মতো চেষ্টা করবা, যতটুকু মুখস্থ থাকে ইনাফ, না হলেও সমস্যা নেই। 1991 সালে ভ্যান রোসাম এই ভাষা আবিষ্কার করছে পাইথন। 1991 সালে, মানে অনেক রিসেন্ট ভাষা। 1970 সালে সি আবিষ্কার হয়েছে, 1980 সালে C++ আবিষ্কার হয়েছে, আর 91 সালে পাইথন আবিষ্কার হয়েছে। তো বুঝতেই পারতেছো পাইথন কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন অন্যতম জনপ্রিয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যা ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে ইউজ করা হয়। আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো দেখি, ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি যেটা অ্যাপের মতো কাজ করে, ডাইনামিক, ওইগুলোতে পাইথন অনেক বেশি ইউজ করা হয়। ঠিক আছে। আর পাইথনের দায়িত্ব আছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামে একটা কোম্পানি। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, ওরা লাভ করে না, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে যত রকম ফিচার আছে সবগুলোই পাইথনে মোটামুটি ব্যবহার করা যায়। বড় বড় গ্রাফিক্যাল প্রজেক্ট যেমন মুভি 3D রেন্ডারিং, ওয়েব সার্ভিসিং, কোনো কিছুতে পাইথন পিছিয়ে নেই। বড় বড় মুভি যে যারা বানায়, মুভি বানায়, ওই যে মার্ভেল বলো, ডিসি বলো, তোমরা তো অনেক বেশি মার্ভেল ফ্যান, ডিসি ফ্যান, মার্ভেল ডিসি মারামারি। সো মার্ভেলে যে সকল ভিজুয়াল ইফেক্টগুলো দেখায়, এই জিনিসগুলোতে 3D রেন্ডারিংয়ে, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেসে কিন্তু আমাদের পাইথন অনেক বেশি ইউজ হয়। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমেও আমাদের পাইথন ইউজ হয়েছে। ড্রপবক্স, বিটটরেন্ট, ব্লেন্ডার, গুইবার, এগুলো তো নাম শুনছো হয়তো বা সামনে শুনবা। ড্রপবক্স হচ্ছে ওই তোমার ইয়ের মতো, গুগল ড্রাইভের মতো। বিটটরেন্ট হচ্ছে ওই যে মুভি টুভি ডাউনলোড করো না তোমরা, টরেন্ট, তোমার পাইরেটেড মুভিগুলো, ওগুলো হচ্ছে বিটটরেন্ট দিয়ে ডাউনলোড করো। ব্লেন্ডার হচ্ছে 3D সফটওয়্যার, যেখানে 3D ডিজাইন করা হয়, 3D বিভিন্ন ধরনের অবজেক্ট, তারপর ছবি, 3D হচ্ছে ডিজাইন, বাসাবাড়ির ডিজাইন, গেমের জন্য ডিজাইন, ব্লেন্ডারে করা হয়। এইরকম সফটওয়্যারগুলোতেও কিন্তু আমাদের পাইথন ইউজ করা হয়েছে, এটা আসতে পারে। ইভেন ইউটিউব আর গুগল অ্যাপ ইঞ্জিনেও আমাদের পাইথনের ওয়েব কিট বা পাইথন ইউজ করা হয়েছে। আমাদের ইউটিউব যে চলে, ইউটিউব ছাড়া তো আমরা এক মুহূর্ত চলতে পারি না, এই ইউটিউবটাও কিন্তু পাইথন দিয়েই তৈরি করা হয়েছে, সেখানেও কিন্তু পাইথনের অবদান আছে। তথ্য নিরাপত্তায় ব্যবহার করা হয়, আর বড় বড় প্রতিষ্ঠান ব্যবহার করা হয়, তার মধ্যে গুগল এবং নাসা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। গুগলের মতো প্রতিষ্ঠান যারা দুনিয়া চালায়, নাসার মতো প্রতিষ্ঠান যারা সারা মহাকাশ গবেষণায় সবচেয়ে বেশি এগিয়ে, তারাও কিন্তু পাইথন ইউজ করে। এই জন্য পাইথনটা অনেক বেশি জনপ্রিয় আরো, বুঝতে পারছো? এদের ইউজার বেসটা অনেক স্ট্রং। এই ছিল মোটামুটি অনেক ধরনের কথা ল্যাঙ্গুয়েজ। ফাইনালি আজকে ক্লাসটা আমরা শেষ করব আমাদের প্রোগ্রাম ডিজাইন মডেল জিনিসটাকে নিয়ে। প্রোগ্রাম ডিজাইন মডেল জিনিসটা কি? সহজ উপায়ে কার্যকরী প্রোগ্রাম তৈরির জন্য যে বিশেষ নীতিমালা পদ্ধতি অনুসরণ করা হয় সেটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন মডেল। তুমি সমস্যার সমাধান করার জন্য একটা ভাষা বানাবা, সেই ভাষাটা কোন বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে বানাবা, কোন নীতিমালা ফলো করে বানাবা, ওই নীতিমালাগুলোকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন মডেল। 4 ধরনের নীতিমালা আছে। একটাকে আমরা বলি স্ট্রাকচার প্রোগ্রামিং, একটাকে বলি ভিজুয়াল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। এই জিনিসগুলো জাস্ট হালকা পাতলা কয়েকবার রিডিং পড়ে ফেলবা, যতটুকু মুখস্থ থাকে সেটাই ইনাফ। আচ্ছা, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং মানে কি? স্ট্রাকচার প্রোগ্রামিং মানে হচ্ছে এমন একটা প্রোগ্রামিং যেই প্রোগ্রামিংয়ে কিছু নির্দিষ্ট স্ট্রাকচার আছে, নির্দিষ্ট কিছু স্ট্রাকচার মেনটেন করে সে কাজ করে। আমরা এটার ব্যাখ্যাগুলো দিব।
ভিজুয়াল প্রোগ্রামিং, কিছু দেখা যায়, ভিজুয়ালি কিছু দেখা যায়, কোনো কোথাও ক্লিক করে কোনো কিছুকে ধরে এনে কাজ করা যায়, সেটাকে ভিজুয়াল প্রোগ্রামিং বলে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওই যে আমরা বলছিলাম না ওওপি, একটা অবজেক্টকে ধরে বা অবজেক্ট বানায় সেটা নিয়ে কাজ করা হয়। ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং, কোনো কিছুকে প্রেস করলাম, টিপ দিলা, কাজ হইল, ওই টাইপের প্রোগ্রামিংকে বলা হয় ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। মানে কোনো একটা ঘটনা ঘটছে, মাউস ক্লিক করছো, রাইট মাউস বা লেফট মাউস ক্লিক করছো, এতে কোনো একটা কাজ হয়েছে। এই ধরনের 4 ধরনের প্রোগ্রাম ডিজাইন মডেল আছে। নর্মালি স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা সি ল্যাঙ্গুয়েজে ইউজ করি, অবজেক্ট ওরিয়েন্টেড আমরা সি প্লাস প্লাস জাভাতে ইউজ করি, আর ভিজুয়াল প্রোগ্রামিং আমরা ভিজুয়াল বেসিক .NET ভিবিতে ইউজ করি, অন্য সব জায়গায় ভিজুয়াল ইউজ করা হয়। ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিংও এক ধরনের ভিজুয়াল বেসিক টাইপের যে প্রোগ্রামিংগুলো আছে সেগুলো। তো শুরুতে চলে যাই স্ট্রাকচার প্রোগ্রামিং সম্পর্কে। স্ট্রাকচার মানে একটা গঠন আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং এর একটা নির্দিষ্ট স্ট্রাকচার গঠন থাকবে যে এইভাবেই কোড করতে হবে। এবং স্পেশালি 1966 সালে সর্বপ্রথম এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা দিয়েছিলেন আমাদের কোরাডো বোং নামে একজন বিজ্ঞানী ছিল, এবং তার সাথে গুইসেপ জ্যাকোবিনি, তারা দুইজন মিলে স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা দিয়েছিল যে হ্যাঁ, এইরকম ভাবে আমরা যদি স্ট্রাকচার ওয়াইজ চিন্তা করি তাহলে এক ধরনের প্রোগ্রামিং ভাষা আমরা হয়তো বানাতে পারবো। এবং এই দুই গণিতবিদ ব্যাখ্যা করছেন যে 3টা স্ট্রাকচার হইলেই মোটামুটি 3 ধরনের স্ট্রাকচার হইলেই মোটামুটি একটা প্রোগ্রাম বানানো যায়, একটা ভাষা বানানো যায়। সেই ভাষার মধ্যে ডিসিশন থাকবে, সিকোয়েন্স থাকবে, লুপ থাকবে। ডিসিশন মানে কি, কোনো একটা সিদ্ধান্ত যে হ্যাঁ এটা কি করব নাকি করব না, এটা কি বড় নাকি ছোট, এই ধরনের কিছু লজিক থাকবে। সিকোয়েন্স মানে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হবে, এটার একটা ধারণা থাকতে হবে। এবং লুপস মানে কোনো কাজ বারবার ঘুরে আসবে ঘুরে আসবে, কোনো একটা শর্তের উপর ডিপেন্ড করে কোনো কাজ বারবার করবে, এরকম কিছু থাকতে হবে। তো এই 3 ধরনের বৈশিষ্ট্য বা স্ট্রাকচার যদি কোনো ভাষায় থাকে সেটাকে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবো। বুঝতে পারছো? এবং পরবর্তীতে গিয়ে তারা তো বললো যে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। পরবর্তীতে 1970 সালে আমাদের এডগার ডায়াক্সট্রা তিনি ব্যাপকভাবে এই স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে কাজ করা শুরু করলেন, এবং এই সমস্যাগুলোকে, যে কোনো সমস্যাকেই ছোট ছোট ভাগ করে সেই বড় সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করলেন এই 3টা আইডিয়ার উপর বেস করে। যে একটা বড় প্রোগ্রামকে আমি কিভাবে ডিসিশনের আন্ডারে আনতে পারি, কিভাবে আমি একটা বড় কোনো লজিককে, সমস্যাকে সিকোয়েন্সের পর সিকোয়েন্স গিয়ে গিয়ে সলভ করার চেষ্টা করতে পারি, এবং কিভাবে একটা সমস্যাকে আমি লুপের মধ্যে বারবার ঘুরে সমাধান করতে পারি। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে এই যে ছোট ছোট ভাগে ভাগ করলো একটা সমস্যাকে, সেটাকে আমরা মডিউল ফাংশন বলা হয়। আর এই মডিউল ফাংশনগুলোর মধ্যে একটা প্রধান ফাংশন হচ্ছে মেইন ফাংশন। তোমরা সি প্রোগ্রামিং যখন শিখবা তখন দেখবো ওখানে একটা মেইন নামে একটা ফাংশন আছে, মেইন নামে একটা ফাংশন লেখা হয়। ওই মেইন ফাংশনটাই কিন্তু পুরো প্রোগ্রামের প্রধান অংশ। তো আমরা সি প্রোগ্রামিং হচ্ছে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ওই সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকেই অন্যান্য যত ছোট ছোট অংশ ভাগ করে বানাইছো কোডটা, প্রোগ্রামটা, ওগুলোকে কল করা যায়। কিন্তু প্রধান মডিউলকে অন্য মডিউল কল করতে পারে না। মানে তুমি মেইন ফাংশনের ভিতর থেকে অন্য হাজার হাজার ফাংশনকে ডাকতে পারবা, কিন্তু ওই ফাংশনগুলো মেইন ফাংশনকে ডাকতে পারবে না। আর এটা হচ্ছে একটা টপ ডাউন পদ্ধতি অনুসরণ করে। টপ ডাউন মানে উপর থেকে নিচে, টপ ডাউন মানে উপর থেকে নিচে তুমি একটা বড় সমস্যাকে আস্তে 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 ভেঙে ছোট করতেছো। এইভাবে সেই সমস্যাটাকে সমাধান করা হয়। কঠিন একটা সমস্যা, এটাকে আস্তে 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 ভেঙে ছোট করা হয়, সমস্যা সলভ করার চেষ্টা করা হয়। আর এই স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে ইনস্ট্রাকশন কেন্দ্রিক। মানে ইনস্ট্রাকশন, তুমি কি অর্ডার দিচ্ছ, কি বলতেছো, এটার উপর ডিপেন্ড করে এই ধরনের প্রোগ্রামিং কাজ করে। আর এর উদাহরণ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট: কোবল, প্যাসকেল, ফোরট্রান,
কিউ বেসিক। এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে স্পেশালি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এদের মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য থাকে: ডিসিশন, সিকোয়েন্স, লুপ। লুপ মানে ঘোড়া, সিকোয়েন্স মানে অর্ডার, তারপরে কে, ডিসিশন মানে সিদ্ধান্ত। এই তিন ধরনের বৈশিষ্ট্যকে মাথায় রেখে এই ভাষাগুলোকে ডিজাইন করা হয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাপারটা কি? কোনো একটা ভাষা, কোনো একটা প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড হবে যদি তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে। এখন তিনটা বৈশিষ্ট্য কি কি? প্রথমটা পলিমরফিজম, দ্বিতীয়টা ইনহেরিটেন্স এবং 3 নাম্বারটা এনক্যাপসুলেশন। এই তিনটা বৈশিষ্ট্য নিয়েই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আইডিয়াটা তৈরি হয়েছে, জেনারেট হয়েছে। যে আইডিয়াটা কি? হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? An object-oriented programming follows these 3 properties. And what is polymorphism? Polymorphism means it has so many morphisms. Like poly মানে কি? একাধিক। morphism মানে কি? রূপ। morph মানে রূপ, একাধিক রূপ থাকতে পারে। মানে চিন্তা করো, তুমি একটা ফাংশনকে একটা নাম দিবা, নাম সেম থাকবে কিন্তু কাজ ভিন্ন থাকতে পারে। নাম সেম কিন্তু কাজ ভিন্ন। যেমন আমি বলবো যে কুকুর কি করে, ডাকে না? তো কুকুর যখন ডাকে, আমি দেখলাম ডাক, কুকুর যে ডাকে, এটার নাম দিলাম সাউন্ড। ওকে, সাউন্ড নাম একটা ফাংশন। তো এই সাউন্ড ফাংশনটা কি করে? কুকুর হলে ঘেউ ঘেউ করে, বিড়াল হলে মিয়াও মিয়াও করে, আর মুরগি হলে চ্যাও চ্যাও বা কক কক যেটা ইচ্ছে সেটা করে। সো একই ফাংশন, মানে নামটা এক, ডাকে, বাট কুকুর একরকম করে ডাকে, বিড়াল একরকম করে ডাকে, মুরগি একরকম করে করে ডাকে। সো নামটা দিলাম ডাকে, বাট কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। সো এমন একটা ভাষা, যে ভাষায় এই বৈশিষ্ট্যটা থাকবে, নাম একই রকম কিন্তু কাজ ভিন্ন ভিন্ন করা যাবে, সেটাকে আমরা বলবো পলিমরফিজম, যেটা C++ এর একটা বৈশিষ্ট্য। নাম একটা কিন্তু এটা রূপ আছে অনেকগুলো। ঠিক আছে, তাহলে পলিমরফিজম মানে সে একাধিক রূপ প্রদর্শন করতে পারে। ঠিক আছে, একাধিক রূপ ধরতে পারে। কিন্তু নাম এক। নাম থাকবে এক কিন্তু সে একাধিক রূপ ধারণ করতে পারবে। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। উত্তরাধিকার ব্যাপারটা কি? যেমন বাবার সম্পত্তি ছেলে পাবে, ছেলের সম্পত্তি তার ছেলে পাবে, তার ছেলের সম্পত্তি তার ছেলে পাবে। বাবার বৈশিষ্ট্য ছেলে পাবে, ছেলের বৈশিষ্ট্য তার ছেলে পাবে। যেমন কুকুরের 4টা পা, কুকুরের বাচ্চারও 4টা পা। কুকুরের বাচ্চার তো আর ইয়ের মতো, আমাদের মুরগির মতো 2টা পা থাকবে না, ঠিক না? সো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি ইনহেরিটেন্স। উত্তরাধিকারী সূত্রে সে পেয়ে গেছে। তো এমন যদি একটা ভাষা আবিষ্কার করি বা ভাষা লিখি, যে ভাষায় আমি এই জিনিসগুলো, এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, আমি লিখবো প্রাণী। প্রাণীর কি বৈশিষ্ট্য দিব? প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে তার 4টা পা, তার 1টা লেজ, 2টা চোখ, 2টা শিং, এগুলো। সেই প্রাণী জিনিসটাকে চাইলে অন্যান্য আরো প্রাণীগুলো ইনহেরিট করতে পারবে। যেমন 4টা পা তো ছাগলেরও আছে, ছাগলেরও তো 2টা শিং আছে, ছাগলেরও তো 2টা চোখ আছে। তাহলে ওই একই বৈশিষ্ট্য ছাগলও নিতে পারবে, আবার ওই একই বৈশিষ্ট্য চাইলে গরুও নিতে পারবে, আবার ওই একই বৈশিষ্ট্য চাইলে ঘোড়াও নিতে পারবে। বুঝতে পারছো? মানে একটা জিনিসই অনেকজন উত্তরাধিকার সূত্রে ওই বৈশিষ্ট্যগুলো ইউজ করতে পারবে, সম্পত্তিগুলো ইউজ করতে পারবে। বা আমরা যেই ফাংশনগুলো লিখবো, যে ভ্যারিয়েবলগুলো লিখবো, যে প্রপার্টিসগুলো থাকবে, সেগুলো সবাই ইউজ করতে পারবে, আমার নিচে যারা থাকবে তারা। এটাকে বলা হয় ইনহেরিটেন্স বা উত্তরাধিকার। এন্ড ফাইনালি এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে কোনো কিছুর অধিকারকে ধরে রাখা। কোনো কিছু অধিকার
নিয়ন্ত্রণে রাখা। একটা প্রোগ্রামে অনেকগুলো জিনিস থাকতে পারে, অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, কুকুর, গরু, মহিষ, ঘোড়া, অনেক ধরনের প্রাণী থাকতে পারে। তাদের জন্য আমি কোড লিখতেছি। তো কোড লেখার জন্য এখন যদি কুকুরের ঘেউ ঘেউ ডাকটা ছাগল কোনোভাবে নিয়ে নিতে পারে, তাহলে কি লাভ হলো? বা কুকুরের যে স্পেশাল বৈশিষ্ট্য, কুকুর হচ্ছে তোমার করে কি বলে, কুকুর হচ্ছে তোমার ঘরে পালা যায়। এখন ওই বৈশিষ্ট্যটা যদি আমি ইয়ের ক্ষেত্রে চিন্তা করি, ঘোড়ার ক্ষেত্রে চিন্তা করি, বা আমাদের অন্যান্য হাতির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি হবে? হাতিকে তো আর ঘরে পালা যায় না, ঠিক না? সো এই যে বৈশিষ্ট্যগুলোকে গার্ড করে রাখা, যে না আমার জিনিসকে আমি কাউকে দিব না, উত্তরাধিকারী বলছি যে দিয়ে দেয়, সে তার নিচে যায় আছে তাকে দিয়ে দেয়, কিন্তু এনক্যাপসুলেশন কি করে জানো? এই জিনিসটাকে গার্ড করে, যে না এই জিনিস যাতে বাইরের কেউ ইউজ করতে না পারে। সবাই যদি আমার বৈশিষ্ট্য নিয়ে টানাটানি করে, তাহলে আমার বৈশিষ্ট্য থাকলো কেন? সো এনক্যাপসুলেশন ওই জিনিসটাকে অ্যাড্রেস করে, যে কেউ যেন কোন জিনিসটা বাইরে কাউকে দিব অ্যাক্সেস করতে, কোন জিনিসটা দিব না, কোন বৈশিষ্ট্যটা দিব, কোন ভ্যারিয়েবলটা দিব, কোন ফাংশনটা দিব, কোন ফাংশনটা দিব না। এটা এনক্যাপসুলেশন এনশিওর করে। এই তিনটা বৈশিষ্ট্য যে ভাষায় থাকে সেটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এন্ড ফর এক্সাম্পল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আছে? জাভা আছে, সি প্লাস প্লাস আছে। ভিজুয়াল প্রোগ্রামিং বলছি, ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে এমন প্রোগ্রামিং যে প্রোগ্রামিংয়ে আমরা চিত্র ভিত্তিক নির্দেশ থাকবে, মানে ছবি থাকবে, ছবিতে ক্লিক করব কাজ হবে। এবং আমাদের স্ট্রাকচার্ড বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণার উপর ভিত্তি করে ভিজুয়াল প্রোগ্রামিং তৈরি করা হয়েছে। মাইক্রোসফট কোম্পানির ভিজুয়াল বেসিক হলো প্রথম ভিজুয়াল প্রোগ্রামিং মডেল, যেখানে দেখা যায় কিছু, দেখে দেখে কোড কর, মানে কোড ক্লিক করে বা ছবিতে ক্লিক করে কোড করা যায়, এরকম টাইপের। ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং, এটাও হচ্ছে ইভেন্ট, বলছি না ওই যে মাউস ক্লিক করলো, কেউ কোনো বাটন চাপলো, এগুলো হচ্ছে একটা ইভেন্ট। তো এই ইভেন্ট যদি কোনো কিছুকে ট্রিগার করে, ইভেন্ট ভিত্তিক যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করতে পারে, সেটাকে আমরা ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ঠিক আছে? সো সকল ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে ইভেন্ট প্রোগ্রামিং, কারণ যেটা চোখে দেখা যায় ওইটাকেই তো আমরা ক্লিক করি, গিয়ে ক্লিক করলেই তো কিছু একটা ঘটনা ঘটলো, তারপর কোনো কাজ হইলো। যেমন এই যে কিবোর্ডের কোনো কি চাপ দেওয়া হয়েছে, বা কোনো বিশেষ কন্ট্রোলের উপর মাউস ক্লিক করা হয়েছে, এই কাজগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। আর এই ইভেন্টগুলো নিয়ে যদি কোনো ভাষা কাজ করে, সেটাকে আমরা ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এন্ড ফাইনালি, একটা প্রোগ্রামে 3 ধরনের ভুল হইতে পারে। একটা হচ্ছে ডেটা ভুল, যেমন কোথাও লিখতে হবে 10, তুমি ভুল করে লিখে ফেলছো 01, এটা একটা ডেটা টাইপের ভুল। লজিক্যাল এরর, কোথাও দিতে হবে গ্রেটার দেন, তুমি ভুল করে দিয়ে দিছো লেস দেন, এটা হচ্ছে যুক্তিগত ভুল। একটা হচ্ছে সিনট্যাক্স এরর, ঠিক আছে? সি প্রোগ্রামিং এ প্রত্যেকটা লাইনের শেষে দিতে হয় সেমিকোলন, তুমি ভুল করে দিয়ে দিছো কোলন। তাহলে এই ধরনের ভুলগুলোকে বলা হয় সিনট্যাকটিক্যাল বা বানানগত, ব্যাকরণগত ভুল, ভাষাগত ভুল। আর ডেটা আর লজিক্যাল এরর, এটা আসলে কম্পাইলার ধরতে পারে না। তুমি যদি 01 জায়গায় 10 লেখো, এটা তো কম্পিউটার বুঝবে না। তুমি যদি গ্রেটার দেনের জায়গায় লেস দেন ভুল করে লিখে ফেলো, এটা কম্পাইলার বুঝবে না। এগুলো কম্পাইলার বোঝে না। কম্পাইলার এই ভুলগুলো, দুইটা ভুল ধরতে পারে না। আর ব্যাকরণগত ভুল কম্পিউটার ধরতে পারে, যে হ্যাঁ এখানে তো লাইন শেষ, সি প্রোগ্রামিং এর ভিতরে লেখাই আছে যে একটা লাইন শেষে তোমাকে সেমিকোলন দিতে হবে। সো সি প্রোগ্রামকে যে অনুবাদ করবে সে জানবে, কম্পাইলার এই ভুল ধরতে পারে। শেষ। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি স্লাইডগুলো দিয়ে দিব, দাগানো যে সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াইছি এগুলো একটু মাথায় রাখবে, এগুলো পড়ে গেলে মোটামুটি এমসিকিউ কভার হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়াল সি প্রোগ্রামিং এর যত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব।
টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।